জয় শ্রী রাধেশ্যাম। ভাইফোঁটার এই অনুষ্ঠানটা আমাদের জীবনে সব থেকে সুন্দর অনুষ্ঠান বা একটা প্রচলিত প্রথা। ভাই আর বোনের সম্পর্ককে মধুর করে এই ভাইফোঁটার অনুষ্ঠান। যমুনা যমকে ফোঁটা দেয় আর আমরা আমাদের ভাইদেরকে ফোঁটা দিই। তো ভাইরা আমাদের রক্ষা কবচ, আর বোনেরা ভাইদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নেয়। তো এভাবে প্রথম যমুনা দেবী তার ভাইকে ফোঁটা দিয়েছিল। যমরাজা যমুনা দেবীর কাছে বা যমুনা দেবীর বাড়িতে এসেছিলেন ভাই ফোঁটা নিতে। আর যমুনা মাতা অনেক রকমের আয়োজন করেছে, অন্ন ব্যঞ্জন রান্না করেছে তার ভাইয়ের জন্য। ভাই আসলেন, যমুনা নদী তার ভাইকে ফোঁটা দিলেন আর অনেক উপহার প্রদান করলেন তার ভাই অর্থাৎ যমরাজা যমুনা দেবীকে। তো তখন যমরাজা বললেন, হে বোন যমুনা, তুমি আজকে আমার থেকে কোনো একটা কিছু বর চাও, যে আমি তোমাকে কি বর দিই। আমি খুব সন্তুষ্ট হয়েছি, তুমি আমার আয়ু উন্নতির জন্য, দীর্ঘ আয়ুর জন্য, সমস্ত সমস্যা সমাধান করার জন্য আমার জীবনের ভাইফোঁটা দিয়েছ, তা আমিও তোমাকে কিছু দিতে চাই। তখন যমুনা নদী বললেন, হে ভাই, তুমি যদি আমাকে কিছু দেবে তবে তুমি আমাকে এইটাই দাও, যে আজকে থেকে এই ভাইফোঁটার দিনে যদি কোনো ভাই বোন এসে আমার যমুনার জলে স্নান করে তবে তাকে আর কোনোদিন জমালয়ে যেতে হবে না, সে জমলোক দর্শন করবে না। যমরাজা বললেন, তথাস্তু। সেই থেকে যমরাজার এই নিয়ম, যদি কোনো ভাই বোন এই ভাইফোঁটার দিনে যমুনা নদীর জলে স্নান করে, তবে দুজন একসাথেই যদি স্নান করে তবে তাদের সমস্ত পাপ যমুনা নদী ক্ষমা করে দেন এবং যমরাজার সেই লোক তাদেরকে জমালয় তাদেরকে দর্শন করতে হয় না, তারা স্বর্গে গমন করেন। তো যমুনা নদীর জলকে যদি কেউ ভক্তিভারে স্পর্শ করে, প্রণাম করে, বন্দনা করে, তাতেও যমুনা নদী তাদেরকে কৃপা করেন যেন স্বর্গে তাদের প্রাপ্ত হয়। তো এই দিনে ভাই বোনের বাড়িতে অন্ন সেবা নেয় আর তাকে বহুমূল্য উপহার প্রদান করেন। ভাইরা দেখবেন যতই দুঃখে থাকুক না কেন, বোন তাদের পাশে থাকে ঢাল হয়ে। তো সমস্ত বিপদ আপদে ভাই তাদেরকে সাহায্য করে, বোনও তাকে সাহায্য করে। এটা হচ্ছে ভাই বোনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক। যতই আমাদের সংসারে অনেক রকমের কাহিনী আসুক না কেন, অনেক রকমের ঝড়ঝাপটা আসুক না কেন, বোন সবসময় কিন্তু ভাইয়ের পাশে দাঁড়ায়। তার দেহটা যদি তার স্বামীর পাশেও থাকে, কিন্তু মনটা থাকে ভাইয়ের কল্যাণের জন্য। তো পুরাণেতে একটা কাহিনী উল্লেখ আছে ভাই আর বোনের, এই যম দ্বিতীয়া উপলক্ষে ভাইয়ের জীবন কিভাবে বোন রক্ষা করেছিল। আসুন আমরা সেই কাহিনীটা শ্রবণ করি, যে কিভাবে একটা বোন তার ভাইয়ের জীবন রক্ষা করেছিলেন, সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিলেন, তার সংসার সাজিয়ে দিয়েছিলেন। আসুন সেই কাহিনী আমরা শ্রবণ করি। পুরাকালে একটি গ্রামে তারা একটি পরিবারে ভাই বোন দুজন আর বাবা ছিল। কিছুদিন পর তার বাবা মারা যায়। এবার মা আর দুই ছেলে মেয়ে, খুবই ছোট ছোট। মেয়ে একটু বড় হওয়াতেই মেয়েকে বিয়ে দিয়ে দিল। তখনকার সময় এই ছোট ছোট মেয়েরও বিয়ে হতো। তা মেয়েকে দূর গ্রামের একটা ভালো সমৃদ্ধশালী পরিবারে বিয়ে দিলেন মাতা। এবার ঘরে কে আছে? ঘরে শুধু আছে তারা মা ছেলে। ছেলে তো খুব ছোট। তখনকার সময় কিন্তু মেয়েরা বাপের বাড়িতে সেরকম আসতো না, যেহেতু অনেক দূরে বিয়ে দিয়েছে, যানবাহনের ব্যবস্থা সুবিধাজনক নয়, তাই মেয়ে আর বাপের বাড়িতে সেরকম আসতো না। ধীরে ধীরে মেয়েও বড় হতে লাগলো আর ছেলেও বড় হতে লাগলো, কিন্তু যাওয়া আসা তো নেই। এরকম করতে করতে সে ভাইটা বড় হতে হতে 14 বছরের। একদিন ভাইফোঁটার দিন আসলো। ভাইফোঁটার দিন এসছে, আশেপাশে সবাই বেড়াতে এসছে, বোনেরা বাপের বাড়ি এসছে, ভাইফোঁটা দিতে এসছে, সব বোনেরা ভাইদেরকে ফোঁটা দিচ্ছে, কত আনন্দ করছে। তো তার ভাইয়ের ওই ছেলেটারও মনে হলো যে আমার দিদি কেন আসেনি, আমারও তো দিদি আছে। মাকে গিয়ে বললো, মা আমার দিদি কেন আসে না, আমার দিদিও তো আছে, সবার বাড়িতে বোনেরা আসে, আমার দিদি আসে না। মা বলছে, তোর দিদিকে অনেক দূরে বিয়ে দিয়েছি, বিয়ে হয়েছে পর্যন্ত সেরকম একটা সে আসে না, কি করবো বল, যোগাযোগও তো নেই। তো ছেলেটা বলছে, মা এবার আমি ভাইফোঁটা নিতে আমি দিদির বাড়ি যাবো। বলে, কি করে যাবি, তুই তো রাস্তা চিনিস না, ছোট মানুষ।
তখন ছেলে বলছে আমাকে ঠিকানা দাও, আমি ঠিকই ঠিকানা ধরে ধরে আমি যাব দিদির বাড়ি। মা কি করবে, নিরুপায় হয়ে ঠিকানাটা দিলেন। ছোট ছেলে কি করে যাবে চিন্তা করছেন, কিন্তু সে বলছে আমি ঠিকানা জিজ্ঞাসা করে করে ঠিক যাব দিদির বাড়ি। সে সকালে উঠেই রওনা দিল, কিন্তু পথে যেতে 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 রাস্তায় একটা নদী পড়ল, উত্তাল তরঙ্গ নদী। সে নদীর পাড়ে গেছে, কিন্তু ভায়া রাস্তা পেরোতে পারছে না, এত বেশি নদী উৎপাত করছে। কত করজোর করে বলছে, হে নদী মাতা আমাকে রাস্তা দাও, আমি বোনের বাড়ি যাব। নদী বলছে, আরে আমি তোকে খাবো, আমি তোকে ভাসিয়ে নেবো, আমি তোকে যেতে দেবো না। ভাই বলছে, হে নদী মাতা আমাকে এখন যেতে দাও, হ্যাঁ আমাকে ডুবিয়ে মেরো না, আমি দিদির বাড়ি যাচ্ছি ভাইফোঁটা নিতে, ফেরার সময় আমি এই রাস্তা দিয়ে ফিরবো, তুমি তখন আমাকে যা করার করো। নদী মাতা দেখলো ছেলেটা সত্যি কথা বলছে, ছেলেটা সরল, ভাইফোঁটা নিতে যাচ্ছে, ঠিক আছে। তখন নদী বলে, ঠিক আছে তুমি যাও। রাস্তা দিয়ে দিল নদী, ভাই নদী পার করে চলে আসে। আর কিছুদিন গেছে, কিছু দূর যাওয়ার পর দেখে একটা সাপ, বিশাল বড় একটা সাপ। সেই সাপটা ভাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে, বলছে, আরে আমি তোকে খাবো, আমি বহুত ক্ষুধার্ত, আমি তোকে খাবো। ভাই বলছে, হে নাগ দেবতা, তুমি তো ধর্ম অধিষ্ঠান, তুমি আমায় খেও না, তুমি দেখো আমি দিদির বাড়ি যাচ্ছি ভাইফোঁটা নিতে, তো ভাইফোঁটা নেওয়ার পর আমি তো এই রাস্তা দিয়ে যাব, তখন তুমি আমাকে খেয়েও যা ইচ্ছা করো। নাগ দেবতা ভাবলো এই সরল ছেলে ঠিকই ভাইফোঁটা নিতে যাচ্ছে, যাক ঠিক আছে যাও, রাস্তা ছেড়ে দিল। আরো কিছু দূর ভাই এগোচ্ছে, এগোতে এগোতে কিছু দূর যেতে একটা বড় একটা সিংহ তাকে আক্রমণ করলো। সিংহ এসে বলছে, আরে আমি তোকে খাবো, আমি বহুত ক্ষুধার্ত। ভাই বলছে, তুমি তো বনের রাজা, কত ধর্ম জ্ঞান আছে তোমার, প্রজা বৎসল তুমি, আমি তোমার প্রজা, তুমি কৃপা করো, আমি তো ভাইফোঁটায় যাচ্ছি দিদির বাড়িতে, ভাইফোঁটা দিয়ে যখন এই রাস্তা দিয়ে ফিরবো, তখন তুমি আমাকে খেয়েও যা ইচ্ছা করো, আমি কিছু বলবো না, এখন তো আমাকে দিদির বাড়ি যেতে দাও। তখন সে সিংহ দেবতা কি করলেন, রাস্তা ছেড়ে দিলেন, যাও ফিরার সময় তোমাকে খাবো। চলে গেল দিদির বাড়ি, খোঁজ করতে 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 সে ঠিকানা অনুযায়ী পেলো দিদির বাড়ি। দিদি তো বহুত খুশি, পরিচয় পেয়ে যে এতদিন পরে আমার ভাই আমাকে দেখতে এসেছে, বহুত খুশি। ভাই বোনে সারা রাত ধরে কথা হচ্ছে, ভাইকে কি খাওয়াবে না খাওয়াবে খুব বোনের তোড়জোড় চলছে। তরকারি রান্না করলো, তারপরে পায়েস রান্না করলো, ভাইকে পিঠাপানা করে খাওয়ালো, হ্যাঁ রুটি করে দিল, কত রকম করে আদর যত্ন করছে। সবার সাথে মিলেমিশে ভাই সেদিন রাত্র আছে। আর সারা রাত ধরে তারা দুজন খুব কথা বলছে ভাই বোন মিলে, কেবল মা বাবার কথা, কেমন করে তার বাবা মারা গেল, মা কি করছে, মা কি করে দিন কাটে, কিভাবে কিভাবে কি হয়, সারা রাত ধরে তারা তাদের মা বাবার কথা আলোচনা করে কাটিয়ে দিলেন সারা রাত। দিনের আলো ফুটলো, সেদিন গেল, ভাইয়ের খুব আদর আপ্যায়ন হলো। আবার রাত হলো, ভাই বলছে, দিদি কালকে সকালবেলায় আমি চলে যাব। কাল সকালে চলে যাবে ভাই, তাহলে কি করলো দিদি, কি করলো রাত্রেবেলায় ওই জাঁতাতে গম পিসাই করছে, অন্ধকার রাত, সেরকম আলো নেই, অল্প আলোতে রাত জাঁতা পিসাই করছে, গম দিয়ে আটা হলো, চিনি দিয়ে মেখে লাড্ডু করে দেবে, সেটা পথে খেতে পারবে। কিন্তু জাঁতা দিয়ে যে পিসাই করছে গমগুলা, হঠাৎ সেখানের ভিতরে একটা সাপ ঢুকে গেল। কিভাবে একটা ছোট্ট সাপ ঢুকে গেছে, সাপটা ওই জাঁতার সাথে ঘুরে ঘুরে মরে গিয়ে ওটাও আটা হয়ে গেছে। বোন তো দেখতে পায়নি, দিদি অন্ধকারের ভিতরে চিনি দিয়ে লাড়ু তৈরি করে নিয়েছে, আর ভাইকে পুটলিতে বেঁধে দিয়েছে, পথে খিদা লাগলে খাবে, জল খাবে। ভাই অন্ধকার থাকতে থাকতে রওনা দিল। আর কিছু তো বেঁচে ছিল, কিছু নিচেও পড়েছে বানানোর সময়। সকালবেলা দিনের আলো যখন ফুটলো, দিদি তখন দেখছে, আরে এই লাড্ডুগুলোর রং এরম কেন, এই যে নাড়ু আমি বানালাম এগুলো হলুদ রঙের কেন হলো। ভালো করে দেখে দেখছে, আরে এই যে চিনি দিয়ে লাড়ু বানিয়েছি, এগুলো খেয়ে তো অনেক পিঁপড়ে টিকটিকি মরে আছে এখানে। আরো ভালো করে দেখছি, ওখানে একটা সাপ পড়ে গেছে। যখন দিদি এটা দেখলো এখানে সাপ মরে গেছে, পড়ে গেছে, তার মানে সমস্ত লাড্ডুগুলো বিষাক্ত হয়ে গেছে, আমার ভাই খেলে তো মরে যাবে, পিঁপড়ে মরে গেছে, টিকটিকি মরে গেছে।
তিনি যখন দৌড়ে গিয়ে তার স্বামীকে বললেন, আমার ছেলে মেয়েকে দেখো, আমি আবার ভাইয়ের কাছে যাচ্ছি, তাকে লাড্ডু দিয়েছি তো বিশের লাড্ডু, এই লাড়ুগুলো ছেলেদেরকে মেয়েদেরকে খেতে দিও না, আর সমস্ত কিছু পরিষ্কার করে দিও, কিন্তু আমি যাচ্ছি আমার ভাইয়ের উদ্দেশ্যে। সেই যে দৌড় লাগালো, ভাই তো অনেক আগে বেরিয়ে গেছে, অনেক দূর চলে গেছে, কিন্তু বোন দৌড়াতে 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 আসছে। অনেকক্ষণ দৌড়ানোর পর তারপর তিনি ভাইয়ের দেখা পেলেন। তার ভাই একটা বৃক্ষের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ভাইয়ের দেখা হচ্ছে ততক্ষণ তিনি থামলেন না, ততক্ষণ দৌড়ে গেলেন। ভাইয়ের দেখা হওয়া মাত্রই তিনি ভাইকে আগে জিজ্ঞাসা করলেন, হে ভাই, তুই লাড্ডু খেয়েছিস? ভাই বলছে, না, আমি এখনো খাইনি তো না। খবরদার, এগুলো খাবি না, এর মধ্যে তো বিষ মিশানো আছে, সাপের বিষ। তাহলে কি করা যাবে বিষাক্ত লাড্ডু? তাহলে এটা যদি আমরা কোথাও ফেলে দিই, অন্য প্রাণীরা খেয়ে তারাও মারা যাবে, তাহলে কি করবো? বলে, মাটিতে গর্ত করে পুঁতে দিই। মাটিতে গর্ত করে পুঁতে দিলাম। সব কাজ সারা হলো। ভাইকে তখন বলছে, ভাই তুই এই গাছের নিচে বস, আমি একটা পুকুর থেকে জল খেয়ে আসি, বহুত পিপাসা পেয়েছি, দৌড়াতে দৌড়াতে এসছে অনেকক্ষণ ধরে। তো তিনি কি করলেন, একটা পুকুরে নেমে জল পান করতে গেলেন। হাত পা ধুয়ে পরিশ্রান্ত ছিলেন, শান্ত হলেন, তারপরে জল পান করলেন। যখন তিনি জল পান করে উঠে আসছেন, তখন দেখছে একটা বৃদ্ধ মহিলা জল পান করতে যাচ্ছে, খুবই বৃদ্ধ। দিদি তাকে হাতে ধরে খুব সাহায্য করে জল পান করালেন, পুকুরে নামিয়ে আবার জল পান করিয়ে ধীরে ধীরে সাহায্য করে উঠিয়ে দিলেন। এত বৃদ্ধ মহিলা উঠিয়ে দেওয়ার পর তারপর দিদি বলছে, আপনি কে বৃদ্ধ মহিলা? আপনি কোথা থেকে এসছেন? সে বৃদ্ধা বলছে, আমি ভৈমা। ভৈমা মানে আমি ভাগ্য দেবতা। যখন ভৈমা বলছে, তখন দিদি বলছেন যে, আমার ভাইয়ের ভাগ্যটা কি জানেন ভৈমা? আমার ভাইয়ের ভাগ্যে কি আছে? আমার ভাইটাকে তো আমি আজকে মেরিয়ে দিয়েছিলাম বিষের লাড্ডু দিয়ে। আমার ভাইয়ের ভাগ্য বলতে পারে? ভৈমা বলছে, তোর ভাইয়ের তো পদে পদে বিপদ, অনেক বিপদ তোর ভাইয়ের। তো তোর ভাইয়ের বিপদ সব কেটে শান্ত হতে পারে, ভালো দিন আসতে পারে কেবলমাত্র এক প্রকারে। কি প্রকারে? যদি তুই তোর ভাইকে বিয়ে দিস। তোর ভাইয়ের বিয়ের আগে পর্যন্ত বহুত বিপদ, আর ততদিন পর্যন্ত তোকে সব উল্টো কাজ করতে হবে, অর্থাৎ সব কাজগুলোতে উল্টো উল্টো করতে হবে, তাতেই তোর ভাইয়ের মঙ্গল হবে, কিন্তু কাউকে বলিস না। ঠিক আছে। তিনি ভৈমাকে প্রণাম করে গেলেন ভাইয়ের কাছে। ভাইকে গিয়ে বলছে, ভাই তুই আমার সাথে যখন দেখা করতে আসছিস, পথে কোনো বিপদ হয়েছে বা বিপদের সম্ভাবনা আছে? কি হয়েছে না হয়েছে আমাকে বল দেখি। তখন ভাই একে একে সমস্ত কিছু বললো। তাকে নদী আক্রমণ করেছিল, সর্প আক্রমণ করেছিল, সিংহ আক্রমণ করেছিল, সবাইকে কথা দিয়ে এসছে যাওয়ার সময় খাবে সবাই। দিদিকে যখন সব কথা বলেছে, বোন তখন বলছে, তুই বস, আমি আসি। বোন তখন ঘুরতে গিয়ে কিছু মাংস সংগ্রহ করে ঝোলাতে করে নিয়ে আসলো, কিছু দুধ সংগ্রহ করে নিয়ে আসলো, কিছু চূর্ণি, আলতা, সিঁদুর, কিছু উপহার নিয়ে আসলো। এসে ঝোলাতে করে নিয়ে আসলো। তারপরে ভাইকে বলছে, চল ভাই আমার সঙ্গে চল। এবার ভাই শুধু যাচ্ছে, যেতে 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 হঠাৎ ওই সিংহটা এসে তাদের সামনে দাঁড়ালো। আরে তুই আমাকে না বলে চলে যাচ্ছিস? বলে, না না, আমি তোমাকে না বলে যেতাম না, এদিক দিয়ে যাচ্ছি, তুই আমার আহার, আমি তোকে খাবো। বলে, আমি এসে গেছি। তখন দিদি হাত জোর করে বলছে, হে সিংহ দেবতা, তুমি তো এই বনের রাজা, তুমি রাজা হয়ে প্রজার কি করে অসম্মান করবে? প্রজায় কি করে ক্ষতি করবে? আমার ভাইয়ের কি করে ক্ষতি করবে? আমি তো ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করেছি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এইভাবে আমরা কল্যাণ কামনা করি ভাইয়ের। আমিও করেছি কল্যাণ কামনা, তাহলে বাঘ তুমি খাবে কি করে? বাঘ বলছে, আমি বহুত ক্ষুধার্ত, আমি এত বেশি ক্ষুধার্ত যে আমি যা পাই তা খাই, তা আমার ক্ষুধা নিবারণ করো। দিদি কি করলো, ওই ঝোলা থেকে মাংসটা বের করে বাঘের সামনে, সিংহের সামনে দিয়ে বলছেন, এই সিংহ দেবতা, এই আপনার আহার, কিঞ্চিত আমি জোগাড় করতে পেরেছি, যদি কৃপা করে গ্রহণ করেন। সিংহ দেখছে, আরে তো মাংস। সিংহ বলছে, আর মাত্র আহারেরই প্রয়োজন, ক্ষুধা নিবারণের প্রয়োজন, ঠিক আছে, তুমি কাতর ভাবে এত জীবন ভিক্ষা চাইছো ভাইয়ের, তোমার ভাইয়ের জীবন আমি ভিক্ষা দিলাম,
এই আহার খেয়ে আমি পুষ্ট আছি। এইভাবে দিদি ভাইকে সিংহের হাত থেকে বাঁচিয়ে নিল। আরো যাচ্ছে, রাস্তা যেতে 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 হঠাৎ ওই সাপের সামনে তারা দুজন উপস্থিত হলো। সাপ দেবতা, সর্প দেবতা বলছে, এই তুই কোথায় যাচ্ছিস? আমি তোকে খাবো, আমি ক্ষুধার্ত। দিদি তখন কি করলো, সর্পকে হাত জোর করে প্রণাম করে বলছে, আরে তুমি তো ধর্মের সবকিছু জানো, অধর্মের কথা কেন বলছো? এটা আমার ছোট ভাই, কেন তুমি তাকে খাবে? বলে আমি ক্ষুধার্ত। বলে আরে তোমাকে আমি আরো ভালো খাবার দিচ্ছি। দুধ আর কলা এক বাটি ভর্তি করে সামনে দিল সর্পের দিদি। বলে এই দুধ কলা খেয়ে তুমি আমার ছোট ভাইয়ের জীবন ভিক্ষা দাও। সর্প দেবতা দুধ কলা খেলেন, আনন্দ পেলেন, আর তার জীবন ভিক্ষা দিয়ে দেন। তোমরা যাও ভাই বোনে, যাও। ভাই বোন চলে যাচ্ছে, আবার হাঁটতে লাগলো। পথ চলতে 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 সেই তরঙ্গময়ী নদীর কাছে এসে হাজির হলো। সেই নদীর তার তরঙ্গময় নদী তো দেখে ভাইকে বলছে, এই আমি তোকে ডুবিয়ে মারবো, আমি অপেক্ষায় আছি, কখন আসবি? দিদি তখন বলছে, আরে এ তো আমার ছোট ভাই, তুমি তাকে কি মারবে? দেখো আমি ওর দিদি, তোমার জন্য দেখো কি উপহার এনেছি। স্বয়ং ভগবতী দুর্গার চূর্ণি এনেছি, স্বয়ং ভগবতী দুর্গার আলতা সিঁদুর এনেছি, টিপ এনেছি, শাড়ি এনেছি, নথ এনেছি, কত কিছু চাও উপহার, দেখো দেখো, তুমি এই উপহার নিয়ে সুখে থাকো। এই দেবী নদী দেবতাকে তিনি কি করলেন, শাড়ি দিলেন উপহার, চূর্ণি দিলেন উপহার, আলতা সিঁদুর দিলেন, পান সুপারি দিলেন, মিষ্টান্ন আদি দ্রব্য দিলেন, অনেক কিছু উপহার যখন দিয়ে প্রণাম করলেন, আমার ভাইয়ের জীবন ভিক্ষা দিন, তখন নদী আর বারণ করতে পারলো না, তার ভাইয়ের জীবন ভিক্ষা দিল। নদী শান্ত হয়ে গেল, যাও পার হয়ে যাও। পার হয়ে গেল ভাই বোন দুজন। মা দেখে তাদেরকে বহুত খুশি, অনেক দিন পর আমার মেয়ে এসছে, বহুত খুশি। কিন্তু মেয়ে সেদিনই বলে দিল গিয়ে, সবাইকে ডেকে বলছে, আমি আমার ভাইয়ের বিয়ে দেবো, তোমরা মেয়ে দেখো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। সবাই মেয়ে দেখলো, একটা মেয়ে ঠিকও হলো ভাইয়ের জন্য, বিবাহ দিন তারিখ ঠিক হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারা যায়। কিন্তু যা কিছু ওরা বলেই, সবাই যা কিছু বলে, ভাই মা যা কিছু বলে, এই বোন তার উল্টোটা করে। দিদি সব সময় উল্টোটা করছে, কিন্তু উল্টোটা করার ফলেই ভাইয়ের মঙ্গল হচ্ছে, এটা সবাই দেখতে পাচ্ছে। আরে এ করে তো সব উল্টো, সব মঙ্গল হয় সব। এই করতে করতে বিয়ের দিন আসবে। বিয়ের দিন বরযাত্রী সামনের দরজা দিয়ে বেরোবে, কিন্তু দিদি বলছে, না সামনের দরজা দিয়ে বেরো না, আমার ভাই পিছনের দরজা দিয়ে বেরোবে। সবাই অবাক, এও কি সম্ভব, বিয়ে করতে যাচ্ছে পিছনের দরজা? ভাই বলছে, আমার দিদি যা বলবে তাই হবে। ঠিক আছে, ভাই পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসছে। ঠিক সেই সময়, ভাই যে সময় বেরিয়ে আসছে, ঠিক সেই সময় এই ঘর দরজা থেকে, বড় সদর দরজা থেকে বা সামনের দরজা থেকে বেরোয়ার যে রাস্তা, সেখানে বড় কাঠ ভেঙে পড়লো। অর্থাৎ যদি ভাই সে রাস্তা দিয়ে বেরোতো, তবে বহুত তার বিপদ হতো। বোন বাঁচিয়ে নিল, বিয়ের মণ্ডপে আছে, 7 পাক ঘুরবে। দিদি বলছে, আমি আগে থাকবো, তারপরে পিছনে আমার ভাই থাকবে, তারপরে বউ থাকবে। সবাই অবাক, বলছে, আমার দিদি যা বলবে তাই হবে। এই যে 7 পাক ঘুরছে, হঠাৎ উপর থেকে সব ভেঙে পড়লো, আর দিদির গায়ে আগুন লেগে গেল। দিদি খুব ব্যথা পেল, কিন্তু ভাইয়ের কিছু হলো না, ভাই সম্পূর্ণ সুস্থ আছে। সবাই দেখলো, আরে দিদি যা বলে তাই ঠিক। বিয়ে তো হয়ে গেল সম্পূর্ণ। রাত্রিবেলা এবার বাসর জাগা। দিদি বলে, আমি জাগবো, আমার ভাইয়ের সাথে আমি থাকবো। কি অনিয়ম, সবাই বারবার বিরক্ত হচ্ছে, কিন্তু দিদি ছাড়ছে না ভাইয়ের। সারা রাত দিদি জেগে বসে আছে। ভোরবেলায় হয়েছে, তখন দেখে একটা সাপ কান লাগিয়ে এসছে ভাইকে খেতে। দিদি তখন সে কান লাগিয়ে দুধ কলা দিয়ে বলছে, আমার ভাইয়ের প্রাণ ভিক্ষা দাও, এই দুধ কলা খেয়ে যাও। দুধ কলা দিল, সে কাল নাগিনীকে দুধ কলা খাইয়ে পেট মোটা করে একটা বাক্সে বন্দি করে রাখলো। সূর্যোদয় হয়ে গেল, ভাইয়ের বিয়ে হয়ে গেছে রাত্রে, সকালে সূর্যোদয় হয়ে গেল। দিদি এবার বলছে, আমার কাজ সমাধান, আমি ভাইকে বিয়ে দিয়ে দিয়েছি, আর ভাইয়ের কোনো বিপদ নেই। এতদিন আমি বহু টেনশনে ছিলাম, আজকে আমি নিশ্চিন্ত, ভাইয়ের বিয়ে হয়ে গেছে, বাসি বিয়ে হয়ে গেছে, এখন আমাকে কেউ ডেকো না, শুধু ঘুমাবো কয়েক ঘন্টা। দিদি ঘুমিয়ে পড়লো, কয়েক ঘন্টা ধরে ঘুমাচ্ছে। ঘুম থেকে যখন উঠেছে, তখন দেখি অতিথি আর সেরম নেই, বাড়ি থেকে সবাই চলে গেছে। মাকে বলছে দিদি, কি গো মা, আমাদের অতিথি সবাই চলে গেছে? বলে, হ্যাঁ, অতিথি সবাইকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। মেয়ে বুঝতে পারলো আমার এই বিপরীত ধরন কাজে মা সবার কাছে লজ্জা পাবে বলে পাঠিয়ে দিয়েছি, বিপরীত বিপরীত কাজ করে মেয়ে। তখন মেয়ে বললো, মা আমি জানি আমার কাজকর্মে লজ্জাবোধ করে তোমরা সবাইকে পাঠিয়ে দিয়েছো,
কিন্তু সবাইকে আমার ডাকো, সবাইকে আমার কিছু কথা বলার আছে। আবার সবাইকে ডাকলো, সবাই ঘরে আসলো। সবাই যখন বসছে তখন দিদি বলছে, আপনারা সবার কাছে আমি ক্ষমা চাই, আমি সব সময় উল্টো উল্টো নিয়ম করে আসছি, উল্টো কথা বলে আসছি, কিন্তু তার পিছনে কারণ একটা, আমার ভাইয়ের মঙ্গল। ভইমার সাথে, ভাগ্য দেবতার সাথে আমার দেখা হয়েছিল, তাই তিনি বললেন যদি আমার ভাইয়ের বিয়ে হয়ে যায়, বাসি বিয়ে হয়ে যায়, তবে গিয়ে আমার ভাইয়ের পরম মঙ্গল হবে, তার আগে তার মৃত্যু ফাঁড়া আছে। এই মৃত্যু ফাঁড়া থেকে বাঁচানোর জন্য আমি এই ধরনের আলাদা আলাদা ব্যবহার করলাম, কারণ ভইমা আমাকে বলেছে আমি ভাইয়ের যতগুলো কাজ আছে সব কিছুতে উল্টো উল্টো করবো, তবে গিয়ে ভাইয়ের জীবন ভিক্ষা পাবো। তাই আমি সব কাজ উল্টো উল্টো করেছি, কেবল আমার ভাইয়ের মঙ্গলের জন্য, কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। সবাই তখন বুঝলো ভাইয়ের মঙ্গলের জন্য এমন করেছে। সবাই বলছে না না, তোমাকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমার দরকার নেই। তো মাও বলছে আরে তুই তো বলতে পারতি আমাকে, ভাইও বলছে আমাকে বলতে পারতে দিদি। তখন দিদি বলছে ভাই তোকে তো বলবো, মাকে বলবো, তাহলে তোরা দুইজন সবসময় মৃত্যু ভয়ে তটস্থ হয়ে থাকতি, মৃত্যু ভয় মৃত্যু ভয় মৃত্যু ভয় মৃত্যু ভয়, কখন মৃত্যু হয়, সুখ ভোগ করতে পারতি না। তাই তোদেরকে আমি কিছু না বলে একাই সেই সমস্যার সমাধান করতে চেয়েছি। তো যাই হোক, ভগবানের কৃপা আজকে সেই সমস্যার সমাধান হয়ে গেছে, তোর বাসি বিয়ে হয়ে গেছে, তোকে বিয়ে করানো হয়ে গেছে, আর তোর কোনো বিপদ নেই, তুই অনেক দিন বাঁচবি ভাই। আমি এবার যাই, আমি আমার সংসারে নিজের ছেলে মেয়েকে ফেলে রেখে এসেছি, ভালোভাবে কাউকে বলেও আসিনি যে আমি তোর কাছ সঙ্গে এসেছি। তো এইভাবে তিনি সবাইকে সান্ত্বনা দিয়ে সব কিছু বলে সেই দিনই বাপের বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন, যাতে তার ছোট ছোট ছেলে মেয়েদেরকে আবার মানুষ করতে পারেন। তো এইভাবেই এই ভইমার কথা এখানে বিশ্রাম নিল, বা ভাগ্য দেবতার আদেশের কথা আর ভাই ফোটার কথা। এভাবেই একটা বোন কিভাবে কত সুন্দরভাবে তার ভাইয়ের জীবনটাকে পুনরুদ্ধার করেছিল। তার আয়ু তো ছিল সীমিত অল্প, কিন্তু এই বোনের কারণে তার পরমায়ু কতটা বেড়ে গেল। ভাই ফোটার দিনে আমরা এটা আলোচনা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এর পরবর্তী সময়ে যে যে দিনে যে যে অনুষ্ঠানের পাঠ হবে, আশা করি আপনাদেরকে আমি শোনাতে পারবো, চেষ্টা করব শোনাতে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকে কিছু মন্তব্য লিখে পাঠাবেন, যাতে করে আপনাদের কথা শুনে আমাদেরও ভালো লাগে এগুলো আরও করতে। আজকে পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী।